আরেক যুদ্ধ শেষ, পৃথিবীতে তবু কিছু জিজ্ঞাসা উন্মুখ। উদ্দাম ঢাকের শব্দে সে প্রশ্নের উত্তর কোথায়? বিজয়ী বিশ্বের চোখ মুদে আসে, নামে এক ক্লান্তির জড়তা। রক্তাক্ত প্রান্তর তার অদৃশ্য দুহাতে নাড়া দেয় পৃথিবীকে। সে প্রশ্নের উত্তর কোথায়? দিন বদলের পালা কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য এভাবেই কিছু প্রশ্নের উত্তর খুঁজে ফিরেছেন। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ জানাচ্ছে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের শুক্রবারে নির্ধারিত বিষয় আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। এই বিষয়ের উপর কথা বলতে আজ আমাদের এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন পর্দার পেছনের দুজন অত্যন্ত জনপ্রিয় মানুষ। আছেন নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকার শিহাব শাহীন এবং আছেন জনপ্রিয় চিত্রনাট্যকার মেজবাউদ্দিন সুমন। কেমন আছেন আপনারা? আমরা তো সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আছি, ভালো আছি। তো এবার ঈদে আমি শিহাব শাহীনকে দিয়ে আসতে চাই। এবার ঈদে একই সঙ্গে ইউটিউব, ওটিটি এবং বড় পর্দা, এই তিন মাধ্যমেই আপনার কাজ আসছে এবং আমার জানা মতে যে এটা বোধহয় কোনো নির্মাতার ক্ষেত্রে প্রথম ঘটেছে এমন ঘটনা। তো এই যে নাটক অ্যারেঞ্জ ম্যারেজ এবং ওয়েব ফিল্ম মাইসেলফ, অ্যালেন স্বপন 2 এবং বড় পর্দায় আসছে আপনার দ্বিতীয় চলচ্চিত্র দাগি। তো এটা কিভাবে সম্ভব হলো, এই তিনটা কাজ একবারে কিভাবে? এটা অ্যাকচুয়ালি আমি তো নির্মাণ একই সময় করিনি। এটা অনেক আগে নির্মাণ। আমার নাটকটা তাও ধরা যায় যে অক্টোবর মাসে শ্যুট করা, আর এই ফিল্মের নির্মাণ আমি করছি মে 2024 থেকে। আচ্ছা, মে থেকে আমার এখনও ওইটার কাজই চলছে। মাঝখানে জানুয়ারিতে আমি মাইসেলফ, অ্যালেন স্বপন 2, সো এগুলো বিভিন্ন সময় হলে সবাই রিলিজ দিচ্ছে এক সময়। আচ্ছা, এইগুলো কিন্তু এই সময়ে ঈদে যাবে, কিন্তু অ্যারেঞ্জমেন্টসটা ঈদে যাবে এই জন্য বানানো হয়নি। আচ্ছা, ওনারা স্পন্সর আগে পাচ্ছিলেন না, বা সময় ভালো সময়ে ভালো নাটক চালাবে এই জন্য ঈদের সময় স্পন্সর পাচ্ছিলেন। তবুও আমি বলে কই এটা রিলিজটা ঠেকিয়েছে, এটা ঈদে আসছে না, ঈদের মাস একখানিক পরে আসবে অ্যারেঞ্জমেন্টটা। কিন্তু এই ঈদে চাঁদ রাতে আসছে মাইসেল আহমদ এবং আমার মানে আমার অনেক আকাঙ্ক্ষিত আমার দ্বিতীয় চলচ্চিত্র দাগি আসছে ঈদের দিন বাংলাদেশের সমস্ত প্রেক্ষাগৃহে। হ্যাঁ, দাগি নিয়ে আমরা দেখলাম বেশ অনেক ধরনের প্রচারণা হচ্ছে, অ্যালেন স্বপন নিয়েও হচ্ছে। তবে দাগি যেহেতু আলোচনায়, যেহেতু আপনার মূলধারা চলচ্চিত্রের একটা জায়গা, তো এখন পর্যন্ত দাগি তো আমরা ঈদই দেখতে পাবো। হ্যাঁ, ঈদের দিনেই দেখতে পাবেন আপনারা ঢাকা সহ সারা বাংলাদেশের যতগুলো মাল্টিপ্লেক্স আছে এবং সিঙ্গেল স্ক্রিন অনেকগুলোতেই যাবে। তো দাগির একটু মানে গল্পটা শুনতে চাই, নির্মাণের গল্পটা শুনতে চাই। দাগির ভাবনাটা কিভাবে এলো বা কারা কারা এটা যুক্ত একটা আছে? কনভিক্টেড স্টোরি। মানে আমি অনেক দিন ধরে গ্যাপ নিয়েছি, আমি একটা গল্প এবং সাবজেক্ট খুঁজছিলাম যেটা মানে মিনিংফুল একটা কিছু বলে। তো আবার আমি আমার ঢঙ্গেও বলতে পারি। আমি অ্যাকচুয়ালি সবসময় নির্মাণ করেছি মানুষের জন্য, এঙ্গেজ করার জন্য, দর্শককে বিনোদনটা মাথায় রেখেছি। কিন্তু আমি এই যে একটা ইস্যু যেটা থাকে যে মানুষকে অ্যাকচুয়ালি ভাবাবে, তেমন একটা ইস্যু ছিল যে কনভিক্টেড মানুষের, যাদের একবার সাজা হয়ে যায়, যাদের একবার দাগ লেগে যায় আসামি, তাদের সোশ্যাল রিহ্যাবিলিটেশনটা খুবই ডিফিকাল্ট। পরিবার থেকে হয়, প্রত্যাখ্যাত হয়, সমাজ থেকে প্রত্যাখ্যাত, আত্মীয় স্বজন, তখন একমাত্র বন্ধু থেকে যায় তাদের সেই আন্ডারওয়ার্ল্ডের লোকজনই, ক্রিমিনালরাই তার বন্ধু থেকে যায়। সে সবাই রিহ্যাবিলিটেশন খুবই টাফ। সেজন্য 70% ক্রিমিনাল আসামি থেকে বেরিয়ে আবার দাগি হয়ে যায়, আবার জেলেই ফিরে যায়। সো দ্যাটস দ্য টাফ সিচুয়েশন। সো সেটার মধ্যে দিয়েই তো আমি এটাকে একটা রিডেমশনের জার্নি করেছি, যে একটা মানুষ তার কৃতকর্মের জন্য, অপরাধদের থেকে মুক্তি তো সে রাষ্ট্রের সাজায় ভোগ করলো, কিন্তু যে মানুষটার যাদের সে ক্ষতি করেছে, তার এই কর্মের কারণে যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছ থেকে সে ক্ষমাটা চায়। এবং এই রিডেমশনের জার্নিটাই কিন্তু আমার এই সিনেমার গল্প। না, আমরা আরও গল্প শুনবো এই প্রসঙ্গে। তো আমরা আপনারা দুজন অসংখ্য জনপ্রিয় নাটক নির্মাণ করেছেন একসঙ্গে এবং মানে খুবই জনপ্রিয় জুটি বলা যায়। তো একজন নাট্যকার, একজন নির্মাতা, তো আপনাদের যোগাযোগটা আসলে কিভাবে, কবে হয়েছিল আপনি বলেন। আচ্ছা, কিভাবে কবে হয়েছিল, ইট ওয়াজ ইন্টারেস্টিং। আমি তখন এজেন্সিতে চাকরি করি। আচ্ছা, ইট ওয়াজ ইন 2011, রাইট শাইন ভাই? 2011 হবে, সাল মনে নেই, 2011 সালে হবে। আমি তখন এজেন্সিতে চাকরি করি, ক্যারট। আমি তখন ক্যারটে কপিরাইটার হিসেবে ছিলাম। তো আমাদের একজন অভিনেতা ছিলেন ওমর আয়াজ অনি। হ্যাঁ, ওমর আয়াজ অনি ছিলেন একজন অভিনেতা। তো ওমর আয়াজ অনি আমাকে
এই শাহিন ভাইয়ের সাথে পরিচয় করে দেন। শাহিন ভাই ওই সময় শাহিন ভাই তখন বিখ্যাত দুটো টিভি নাটক ছিল, একটা হচ্ছে ভালোবাসি তাই, ভালোবেসে যাই, ওই দুটো খুবই জনপ্রিয় ছিল তখন। এর আগে ছিল এক্সপেক্টেড, এর আগে ছিল এক্সপেক্টর, মানে আমরা শিহাব শাহিনকে রমিজের আয়না থেকে চিনতাম। হ্যাঁ হ্যাঁ, আমরা মনে করতাম যে অন্য একজন ভদ্রলোক শিহাব শাহিন। আচ্ছা, কিন্তু পরে যখন দেখলাম যে উনি একদিন আমার এজেন্সিতে আসলেন, আমি আসা পরে আমরা সবাই ও আচ্ছা উনি তাহলে শিহাব শাহিন। তো এরপরে ওনার সাথে আমি প্রথম যে নাটকটা লিখেছিলাম সেটা ছিল তবুও জীবন, ওটা এনটিভিতেই যায়। তো সেই থেকে যাত্রা শুরু 2011 সাল থেকেই, 2011 না 2010 বোধ হয়, 2011 হবে, 2011 থেকে যাত্রা শুরু, 11 রোজার ঈদে। সেই যাত্রা শুরু হতে হতে এখন পর্যন্ত আমি শিহাব শাহিন ভাইয়ের সাথে মিলে প্রায় 66টার মতো চিত্রনাট্য একসাথে করেছি আমরা। আচ্ছা, কি 66টা, রিয়েলি মানে এটা একটা অ্যামেজিং, আমি নিজেও অবাক হয়ে গেছি। এবং এত চিত্রনাট্য আমরা একসাথে তো করেছি। আপনার কি শিহাব শাহিনের সাথে চলচ্চিত্র নির্মাণের কোনো পরিকল্পনা আছে বা কোনো স্বপ্ন দেখেন আপনি? হ্যাঁ, শাহিন ভাইয়ের সাথে তো অবশ্যই চলচ্চিত্রে কাজ করব, কারণ শিহাব শাহিনের সাথে আসলে চিত্রনাট্যে কাজ করতে গেলে প্রতিনিয়ত কিছু শেখা যায়। আমরা এটা সবসময় শাহিন ভাইকে বলি যে শাহিন ভাই মানে বাইরে আমরা যখন বন্ধু মহলে অন্যান্য মহলে আলাপ করি যে শিহাব শাহিনের জন্ম যদি আসলে বাংলাদেশে না হয়ে যদি ইন্ডিয়াতে হতো, হ্যাঁ, তাহলে উনি শাহরুখ খানকে নিয়ে ছবি বানাতেন। রাইট। এবং উনি ওই যে মারা গেছেন যে প্রযোজক, বিখ্যাত প্রযোজক কি জানি নাম, কি যেন, যশ চোপড়া, যশ চোপড়া। তো উনি যশ চোপড়ার ক্যাটাগরির একজন পরিচালক, প্রযোজক, নির্মাতা হিসাবেই থাকতেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আসলে শিহাব শাহিন আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, যেখানে আসলে চলচ্চিত্রটা একদম মৃতপ্রায়। শিহাব শাহিনের মতো নির্মাতা এবং চিত্রনাট্যকারের কাজ করার জায়গাটা আসলে সিনেমাতে না, নিশ্চয়ই এটা আমাদের জন্য অনেক মানে দুর্ভাগ্য তো নাই, আমাদের জন্য বিরাট সৌভাগ্যের যে শিহাব শাহিনের মতো নির্মাতা এবং আপনার মতো নাট্যকার আমাদের সাথে আমাদের দেশে হয়ে কাজ করছেন, তাই না? থ্যাংক ইউ নিঃসন্দেহে। সো মেনি নাইস ওয়ার্ডস, থ্যাংক ইউ। তো 2015 সালে আপনার নির্মিত প্রথম চলচ্চিত্র ছুঁয়ে দিলে মন, এবং এরপর দীর্ঘ 10 বছর আপনি কোনো ছবি নির্মাণ করেননি, কেন? এই প্রশ্নের উত্তর আমি অনেকবার দিয়েছি, অ্যাকচুয়ালি মিলেনি, সময় সুযোগ সব কিছু মেলেনি। ছুঁয়ে দিলে মনের পরে নানাবিধ কারণে আমি আর অন্য সিনেমায় যেতে পারিনি, ব্যক্তিগত কারণে। তারপরে যখন সুযোগ আসলে একবার কোভিডের জন্য বন্ধ হয়ে গেল, জি, এরপরে ওটিটি চলে আসলো। ওটিটি চলে আসার সাথে আমরা মানে ওটিটিতে আমি কিন্তু ফিল্মের মেজাজেই কাজ করেছি। ওটিটি স্পেসে বাজেট বেশি, 1 কোটি 1.5 কোটি এখন বাজেট পাওয়া যায়, তো অনেক সিনেমার বাজেটও এত থাকে না। 14 আগস্ট দিয়ে শুরু হয়েছিল আপনার? আগস্ট 14 দিয়ে আমি একটা ওয়েব সিরিজ দিয়ে শুরু করেছিলাম, তারপর অনেকগুলো ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম বানিয়েছি। জি। তো এইবার মানে আর গল্পটাও খুঁজছিলাম, সব কিছু সব মিলিয়ে পরিবেশটাও যেটা ছিলাম যে এখনই আমার বানানোর সময়। তো সব মিলিয়ে মানে অ্যাকচুয়ালি স্পেসিফিক কারণ একটা দুইটা পয়েন্ট আউট করা যাবে না যে ঠিক এই কারণে, না না, এক এক সময় এক একটা কারণে পিছিয়েছে আগিয়েছে, সব মিলে এই সময়টা এসছে ব্যাটে বলে মিলেছে যে না হয় যে চরকিও আগ্রহ দেখিয়েছে, SBF আলফা আগ্রহ দেখিয়েছে, তখন সব মিলিয়ে হয়েছে না এখনই সময়। না, 10 বছর একটা বিরাট সময়, যে এই সময়ের মধ্যে ছুঁয়ে দিলে মনের পরে দাগি নিশ্চয়ই অনেক ভালো কিছু হবে, এটা প্রত্যাশা করি আমরা। চেষ্টা করেছি দর্শকরা ধীরে মূল্যায়ন করবেন, তবে আমি সিনসিয়ারলি সততার সাথে যেভাবে কাজ করেছি সেই সেভাবে কাজটা করেছি। যেভাবে মানুষ আমার কাজ দেখে আনন্দ পেয়েছেন, আমি সেই চেষ্টাই করেছি মানুষ যাতে আনন্দ পায়, মানুষ যাতে কিছু নেয়, কিছু দিতে পারে, কিছু নিয়ে হল থেকে বেরোতে পারে, সেই চেষ্টাই করেছি। না, আপনার কোনো কাজই আসলে সেই ক্ষেত্রে বলবো না যে মানে ব্যর্থ হয়েছে এটা বলা যাবে না। দর্শক কিছু না কিছু সবসময় পেয়েছে, দর্শক নন্দিত ছিল, আল্লাহ শিল্প মান সম্পন্ন ছিল, আল্লাহ এটা নিয়ে কোনো একেবারেই সন্দেহ নেই। তো মেজবাউদ্দিন সুমন, আপনি তো লেখালেখির সাথে একটা দীর্ঘ সময় আপনি ধরে যুক্ত, আপনি এক সময় প্রযোজক ছিলেন, খুবই একেবারে মানে শুরুর দিকটায়। তো লেখালেখির সাথে আপনি কিভাবে যুক্ত হলেন? লেখালেখিতে যুক্ত হওয়ার সময় আসলে আমি যখন নাটক প্রযোজনা করতাম তখন আমি দেখতাম যে এইভাবেই লেখে, চিত্রনাট্যটা এইভাবে লেখে, এইভাবে লেখে, তো এরকমই দেখতে দেখতে যে ঠিক আছে তাহলে আমি এইভাবে কিছু লেখার চেষ্টা করি, মাথায় গল্প আসতো, তো সেইভাবে লেখার চেষ্টা। তখন দীপনের সাথে নিয়মিত কাজ হতো প্রযোজনায়। দীপন উৎসাহ দিত যে এভাবে লেখো সুমন, এইভাবে লেখো দাদা, তুমি এইভাবে লেখো। এই করতে করতে লেখার একটা হাত, লেখার একটা প্যাটার্ন তৈরি হয়। আমি বুঝতে পারি যে লেখাটা এইভাবে লিখতে হয়। মানে এটা হচ্ছে আমি একদিন সকালবেলা আবিষ্কার করলাম যে আমি আসলে লিখতে পারি। হ্যাঁ, এটা আপনি বলেছেন বিভিন্ন জায়গায়। ওহিনাজিল মতো যে আমি সকালবেলা উঠে তার মানে চিত্রনাট্য লেখার ক্ষেত্রে যে বিভিন্ন কৌশল আমরা বা ধরেন ইনস্টিটিউশন
শাহিনের যেই মানে ভূমিকা থাকে সেগুলো আপনার ছিল না কিছু, প্রথম দিকে ছিল? একটা জিনিস বলতে চাই যে আজকে শাহিন ভাইও আছে, শাহিন ভাইয়ের সামনে তো আসলে সাথে তো অনেক দিনের কাজ করেছে, এটা তো কখনোই বলা হয় না। আমরা শাহিন ভাইকে কিন্তু চিত্রনাট্যের এক ধরনের ইনস্টিটিউশনে বলি। ওনার সাথে যে মিথস্ক্রিয়া হয়েছে গত 10 বছরে, এই মিথস্ক্রিয়াতে আসলে আমি সমৃদ্ধ হয়েছি, মানে এবং আমরা হ্যাঁ দর্শকরা সমৃদ্ধ হয়েছে। এবং এটা বলাই বাহুল্য, সে একজন সিনিয়র, একজন খুবই মেধাবী চিত্রনাট্যকার। শাহিন ভাই কিন্তু বাংলাদেশে খুবই, মানে আমি তো বাংলাদেশের প্রায় 450 মতো নাটক লেখার উপরে হয়ে গেছে। জি, তো নির্মাতা কেউ বাদ নেই, আর কারোর হুমায়ুন সাথে আহমেদের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে আপনার? আচ্ছা, হ্যাঁ, তো কারোর সাথে কাজ করার আর বাকি নাই। তো সেই জায়গা থেকে বলতে পারছি শিহাব শাহীন খুবই ভালো চিত্রনাট্যকার। তো ওনার ওই চিত্রনাট্যর যে ম্যাজিক, কিছু ম্যাজিক তো আমি নিতে পেরেছি, সেই ম্যাজিক নিয়ে আমি সেই ম্যাজিক তো দর্শকদেরকে দিতে পেরেছি। আপনি এক সময় বিবিসিতেও ছিলেন এবং আপনি সেখানে আমি লেখালেখি চাকরি করতেন, করছিলাম, কিন্তু আপনি হ্যাঁ। বিবিসি ছেড়ে দিলেন কেন? বিবিসিতে আসলে যে আমরা যে প্রজেক্টটাতে ছিলাম, সেই প্রজেক্টটা আসলে 1.5 বছরের জন্য ছিল। এরপরে প্রজেক্টটা আসলে আর ওইভাবে রান করি, তো এই জন্য আর বিবিসিতে পরে কাজ করা হয়ে ওঠে নাই। আচ্ছা, আপনি ছাত্রজীবন থেকেই ফেনীতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন এবং 1993 সালে আপনার তিত পটলা নামে একটি মঞ্চনাটক নির্দেশনা দেন আপনি। তো এবং ওই সময় কিছু নাটকে আপনি অভিনয় করেছেন। তো আবার 95 সালে আপনি ঢাকায় এসে যুক্ত হন দেশ নাটকের সঙ্গে। এই যাত্রাটা আমরা শুনতে চাই, কিভাবে আপনার এই নাটকের জীবন শুরু হলো বা অভিনয়ের জীবন শুরু হলো, আবার ঢাকায় আসলেন? না, আমার তীরফোটলার আগে আমার প্রথম লেখা, আমি লিখি নাটক। আচ্ছা, এটা একটা মঞ্চ হচ্ছে আধিয়ার। আধিয়া। আধিয়ার নাটকটা আমরা সুবচন নাট্যদল ছিল আমরা, আমার গ্রুপে। ওই নাটকটার ডিরেকশন দিয়েছিল বাবুল মেজবা, আমার বন্ধু বান্ধব। ওটা কি ফেনীতেই? ফেনীতেই, 90-তে লেখা আধিয়ার। এটা তেভাগা আন্দোলনের উপর। তো ওই সময় গ্রুপে নাট্যকার পাওয়া যেত না, প্রত্যেক গ্রুপের তো স্ক্রিপ্ট থাকতো না, ঢাকা থেকে স্ক্রিপ্ট নিয়ে গিয়ে বা বিদেশি নাটক অনুবাদ। বিদেশি নাটক তখন এটা 90-তে এগুলো ছিলই না। বিদেশি নাটক অনুবাদ করার সামর্থ্য মফস্বল দলগুলোর ছিল না, সেই ধরনের প্রোডাকশন ডিজাইন করার বা সেই প্রোডাকশনটা দাঁড় করানোর মতো ক্ষমতা ছিল না। সো প্রত্যেকেই খুঁজতো যে নিজেদের নাট্যকার নিজেদের দলের সক্ষমতা অনুযায়ী একটা স্ক্রিপ্ট লিখতে পারে, সেই স্ক্রিপ্টই খুঁজতাম আমরা। এর আগে আমি থিয়েটার গ্রুপে, থিয়েটারে এস এম সোলাইমানের ইঙ্গিত করেছি, তারপর বাদল সরকারের হট্টমেলার ওপারে করেছি, থার্ড থিয়েটার ওখানে করেছি, তারপরে এস এম সোলাইমানেরই আরও দু একটা প্রোডাকশন করেছি। সব রয়্যাল বেঙ্গল টাইগার করেছিলাম, লেখত আলী লাকির, সবগুলো আমরা ওখানে করার পরে তখন আমাদের মনে হচ্ছে স্ক্রিপ্ট খুঁজছিলাম, স্ক্রিপ্ট আর পাচ্ছিলাম না। ঢাকা থেকে ভালো স্ক্রিপ্ট আসছিল না, নিজেরাই লিখি। তো তেভাগা নিয়ে আমরা পড়তে লিখবো করে, ঠিক আছে। তখন আমাদের যিনি লিখছেন তাজিম ভাই নামে, উনি লিখতে হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, লেখাটা বন্ধ হয়ে গেল। তো আমি স্টেপড আপ এবং লেখা শুরু করলাম, রাত দিয়ে ইমোশনালি এঙ্গেজ হতে শুরু করলাম। তো স্ট্রাকচারালি তখন জানতাম না যে নাটক, তো আদর্শটা ছিল সেলিম আলদিনের নাটক কীর্তন খোলা দেখেছিলাম। সো ভাবতে ওভাবেই করি, উনি কীভাবে লিখেছেন, ওনার এটা দেখে বোঝার চেষ্টা করতাম যে হ্যাঁ কীর্তন খোলা এইভাবে গেছে। তখনও ওটা তো অ্যানালাইসিস করার মতো ওই ইয়াটা হয়নি, যোগ্যতাটাও তখন হয়নি, কিন্তু লিখে গেছি। মূলত প্রচণ্ড সিন অথবা হয়তো ক্লাইম্যাক্সের স্ট্রাকচারালি ক্লাইম্যাক্সের দিকে যায়নি, কিন্তু ন্যারেটিভ স্টাইলটা ছিল অ্যান্ড ইমোশনাল ডায়ালগ ছিল। সো এইটা ছিল আধিয়ার। এই আধিয়ারটাই পরে গিয়াসুদ্দিন সেলিম অ্যাডপ্ট করে ফিল্ম করে, যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, টুটুল ভাই বানিয়েছিলেন। ওইখান থেকে লেখালেখি দিয়ে শুরু কিন্তু প্রথমে আমার। এরপর নিজেই পাপচক্র নামে সাদাত হোসেন মান্টোর একটা গল্প ছিল, সেটাকে অ্যাডপ্ট করে নিজে ফার্স্ট ডিরেকশন দিয়ে, কিন্তু ওটা পাপচক্র আমার। আচ্ছা, ওটাও ফেনীতে? ওটা ফেনীতে। তারপরে চিঠোটলা বানাই, চিঠোটলা ফেনীতে করে তারপরে ঢাকায় এসে কাজটা। তো আপনি যখন ঢাকায় চলে আসলেন এবং দেশ নাটকের সাথে আপনার যে গল্পটা বলবেন। ঢাকায় মানে দেশ নাটকের সাথে কানেকশনটা ছিল সেলিম, আমি আর গিয়াসুদ্দিন সেলিম। আচ্ছা, একই গ্রুপে একসাথে আমরা ফেনীতে থিয়েটার যাত্রা শুরু করি আর কি। সেলিমের সাথে, সেলিম রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তো, মাসুম রেজা রাজশাহী ইউনিভার্সিটি পড়তেন। সেলিমের সাথে মাসুম ভাইয়ের কানেকশন ছিল। তো সেলিম ঢাকায় আসার পর দেশ নাটকের মাসুম ভাইয়ের সাথে দেশ নাটকে জয়েন করে। মাসুম ভাই তো আবার বকুল ভাইয়ের সাথে, তো দেশ নাটকে মাসুম ভাই জয়েন করে, সেলিমও জয়েন করে। সেলিমের সাথে ধরে আমিও দেশ নাটক এভাবেই জড়িয়ে যাই। দেশ নাটকের আমার সেলিম ছাড়া কেউ কানেকশন। মাসুম ভাই একবার দুইবার গেছিলেন ফেনীতে ওয়ার্কশপ করার জন্য, মাসুম ভাইয়ের সাথে পরিচয় ছিল। আচ্ছা, এবং কতদিন ছিলেন আপনি দেশ নাটকে? আছি এখনো এখন আছেন, কিন্তু আপনাকে তো আমরা কখনো মঞ্চে বা অভিনয় করেছি আমি।
নিত্যপুরাণে আমি ভীমের রোল প্লে করেছি। আচ্ছা আচ্ছা। আমি বিরসা কাব্যে কাজ করেছি বেশ কয়েকটা ক্যারেক্টারে। মহিলা সমিতি মঞ্চে শো করেছি, গাইড হাউসে শো করেছি, আচ্ছা। তারপরে ন্যাশনাল জাতীয় নাট্যমঞ্চ করেছি। তার মানে এখনো সময় পেলে আপনি থিয়েটারের সময় দেন? হ্যাঁ, মানে এখন তো আর সময় দিতে পারি না, ঠিক সময় হাজিরা দেই, মাঝে পিকনিক দেই, মাঝে মধ্যে খুব যা ওরা রেখেছে এখনো দলে সবাই, যে বড় ভাই হিসেবে থাকুক। খুবই স্বাভাবিক। তো আমি একটা প্রশ্ন করতেই আবার ইচ্ছা করছে এখানে, যে এই যে আপনি ফেনী থেকে উঠে আসেন একজন মানুষ, প্রান্তিক মানুষ, তো আপনি ফেনীতে কি এখন সেই ধরনের নাট্যচর্চা আপনার চোখে পড়ে? না, ফেনীতে যেখানে আমরা করতাম জহিরাহান হল, সেই হলটাই তো ভেঙে গেছে। আর 10 বছর 12 বছর আগে, আরও বেশি, আরও আগে বোধহয় হলটাই ভেঙে গেছে। তো থিয়েটার চর্চা তো অ্যাকচুয়ালি হয় কম। এবং এটা কিন্তু মোটামুটি সমগ্র বাংলাদেশের চিত্র। এই যে মফস্বল শহরগুলোর যে সাংস্কৃতিক যে চর্চার যে জায়গাগুলো, সেগুলো কিন্তু মানে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। নিশ্চয় হয়ে গেছে। আমি এই ক্ষেত্রে একটা জিনিস বলি আপনাকে পাগল ভাই, যে আজকে আমাদের অনুষ্ঠানটা যেটা আমাদের সাংস্কৃতিক সংগ্রাম, তো আসলে ওই যে শাহিন ভাই যাদের কথা বলেন, যে মাসুম রাজা, গিয়াসউদ্দিন সেলিম, সিয়াব শাহিন, এই লোকগুলি কিন্তু আসলে সংগ্রাম। মানে ওনারা যে সময় এই থিয়েটারটা শুরু করেছিলেন, আমরা যখন নাটকটা লেখা শুরু করেছি, আমাদের সামনে টেলিভিশন আছে, আমাদের সামনে ওটিটি আছে, ইউটিউব আছে, আমরা জানি যে আমরা কিছু করে খেতে পারবো। তাদের সামনে কিছু ছিল না, এবং একটা দীর্ঘ সময় আপনি দেখেন যে থেকে তারা জার্নি করতে করতে আজকের অবস্থায় এসেছে। শুধুমাত্র আমার কাছে যা ধারণা, আসলে ওনারা শিল্পটাকে ভালোবাসেন, শিল্পের জন্য কিছু দিতে চাইছেন। তো এই জন্য আসলে এই মানুষগুলি তখন এই শিল্পর মধ্যে প্রবেশ করেছিলেন বলেই হয়তো বা আমরা এর পরবর্তী প্রজন্ম আমরা আসলে ধীরে 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 এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আমরা জানি না আসলে পরবর্তী প্রজন্ম কি হবে, কারণ ওই চর্চাটাই তো এখন সবখানে নষ্ট হয়ে গেছে। জি। তো কক্ষপথের যুদ্ধ ছিল আপনার প্রচারিত প্রথম নাটক, সম্ভবত টিভিতে প্রচার হয়েছিল। তো এই প্রথম নাটকে আপনি চারণীরম কাহিনীচিত্র পুরস্কারের জন্য আপনি মনোনয়ন পেয়েছিলেন। আপনার মানে লেখাটাই কি এখন আপনার পেশা? এখন আমার লেখাটাই আমার পেশা। আমি তখন তো ভাবি না যে লেখাটা আমার পেশা হবে, তখন তো আমি চাকরি করতাম। আমি প্রথমে এজেন্সিতে চাকরি করেছি, পরে বিবিসিতে চাকরি করেছি। জি। তারপর আসলে শাহিন ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর শাহিন ভাই বললো যে সব কিছু ছেড়ে দিয়ে চল, লেখালেখি করি, যায় লেখালেখি করলে ভালো হবে। তো তখন আমরা আসলে আমি রিস্কটা নিয়েছিলাম। শাহিন ভাই বলছে ঠিক আছে, ওকে ফাইন, রিস্কটা নিই, লিখে হয়তো। তখন আমরা একসাথে বোধহয় 2টা না 3টা ধারাবাহিক একসাথে শুরু করি। একসাথে একটা ছিল এনটিভিতে ভালোবাসা চতুষ্কর, আরেকটা ছিল মাছরাঙ্গাতে মোমবাসা। আমরা একসাথে 2টো ধারাবাহিক লিখলাম। আমরা একটা অফিসে, শাহিন ভাই একটা অফিসে নিয়েছিল গুলশানে, নিকেতনে। আমাদের সেই অফিসের জার্নিটা ছিল স্ক্রিপ্ট রাইটিং এর জার্নি। আচ্ছা। আমরা ব্রেন স্ট্রিম করতাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রেন স্ট্রিম করতাম, আমরা স্ক্রিপ্ট লেখালেখি করতাম। তো আমরা দেখি অনেকে এখন আপনার নাটক লিখছেন এবং এই পেশায় আসতে চাচ্ছেন। তো পেশা হিসেবে এই যে মানে লেখালেখির যে জায়গাটা, এটাকে নিতে চাইলে আসলে আপনার পরামর্শ কি থাকবে? পেশা হিসাবে এখন বর্তমান সময় আমি আসলে বলতে পারছি না যে আসলে এটা আসলে নিজস্ব ক্ষমতার উপরে ডিপেন্ড করে, সে আসলে সেই পেশাটাকে পেশা হিসেবে, নাট্যকার পেশাটাকে পেশা হিসেবে নিতে পারবে কিনা, এটা তার সম্পূর্ণ নিজস্ব ক্ষমতা। আসলে সে কতটুকু লিখতে পারছে, কতটুকু দর্শককে দিতে পেরেছে, দর্শক তাকে কতটুকু ভালোবাসতে পেরেছে, এটার উপরেই তার আসলে পেশাটা নির্ভর করবে। সে যদি আসলে নাটক লিখে গেল, দর্শক তাকে পছন্দ করলো না, সে দর্শককে কিছু দিতেও পারলো না, তাহলে তো এই পেশাটা তার জন্য রিস্কি। এবং এই সংখ্যাটাই বেশি। এসে ঝরে যাচ্ছে বা কন্টিনিউ করছে না, তৈরি হয়ে আসতে হবে, মানে সময় উপযোগী নিজেকে তৈরি করতে হবে। অনেকেই আসছেন লিখছেন, কিন্তু এই যে চেঞ্জড এই একটা জিনিস, এই ডিভাইস এসে পুরো ওয়ার্ল্ড চেঞ্জ করে দিয়েছে। স্মার্টফোন এসে জি, আপনি স্ক্রিনের ভিতরে সারা ওয়ার্ল্ড ঢুকিয়ে দিয়েছে, চলে এই জেন জি বলা হচ্ছে, কেননা এরা সারা পৃথিবীর সব কন্টেন্ট দেখতে পাচ্ছে এখন, যেটা সে কম্পেয়ার করার সুযোগ পাচ্ছে। এবং দর্শক না, সে এখন ইউজার। সো এই দর্শক তো ভাবনার থেকেই তো রাইটাররা লিখবে। সো এই সময় অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে, অ্যাডপ্ট করতে হবে, দর্শকের কথা ভাবতে হোক, বা এই আরও দুনিয়াতে কি চলছে সেই দিকে কন্টেন্ট দেখতে হবে। অধিকাংশই আমাদের দেখা কেবলমাত্র সত্যজিৎ রায়, আর দেখি নেই জীবনে কিছুই। ব্যাস মনে হচ্ছে হোক এক সত্যজিৎ রায় দেখছি, হয়ে গেছে ব্যাস। জি জি। আই ডোন্ট থিঙ্ক দ্যাটস এনাফ এনিমোর। আরও সারা ওয়ার্ল্ডের গ্রেট ফিল্ম আছে, গ্রেট ডিরেক্টর আছে, বিভিন্ন স্টাইল, নেগেটিভ স্টাইল আছে, বিভিন্ন জনরার ফিল্ম আছে। এগুলো বুঝতে হবে। এভাবে তৈরি হয়ে আসলে রাইটিং পেশা এখনো ভালো পেশা, এবং এগুলোর সাথে বসবাস করতে হবে। তো 2001 সালে আপনার প্রথম টেলিভিশন নাটক ঘূর্ণি প্রচারিত হয় এনটিভিতে। আচ্ছা,
তো এই যে নাটক নির্মাণে আসার গল্পটা কেমন ছিল? আপনি থিয়েটার করলেন, তারপর আপনি নাটকে কিভাবে চলে আসলেন? ওই যে তখন ইটিভি আসাতে অ্যাকচুয়ালি সবারই কাজের সুযোগ তৈরি হয়। Right. ইচ্ছে ছিল কাজটা করার, মানে অন্য পেশা, একটা মেডিকেল ইয়াতে ছিলাম, ভালো লাগেনি। এনজিও করেছি কিছুদিন, সেখানে অবশ্য যদি থিয়েটার বেস এনজিও ছিল সেটাও ভালো। তখন এই ইটিভি আসার মনে হলো না এটা কি পেশার হিসেবে নেওয়া যায়, যেহেতু লেখার স্কিল একটা আছে, মনে বিশ্বাস আছে। তো প্রথম নাটকটা আমার লিখি ইটিভিতে যায়, আবু সাইদ ডিরেকশন করেছিল, নামই তো ভুলে গেছি। যাই হোক, ওই ইটিভিতে যায়। তারপরে আমি বললাম ঠিক আছে, না আমি নিজেই ডিরেকশন, তবে আমার পছন্দ হয়নি ওই নাটকটা নিজের নাটক নিজেই বানাবো। তো আমি এনআইএমসি থেকে তখন 3 মাসের একটা ডিরেক্টোরিয়াল কোর্স করায় জি, তারেক মাসুদ। এখনো চলে। তারেক মাসুদ নিমকোতে, হ্যাঁ। তারেক মাসুদ ছিলেন, আমাদের তানভীর মোকাম্মেল, মোর্শেদুল ইসলাম, ক্যাথরিন, এনারা ছিলেন তখন। ওই কোর্সটা করেছিলেন 3 মাসের ফিল্ম মেকিংয়ের উপর, ফিল্ম তো সেইটাই বেসিক ছিল আমার ফিল্ম শেখার, যে হ্যাঁ এইভাবে নির্মাণ হচ্ছে, এইভাবে গল্প এইভাবে বলতে হবে। সেইটার প্রথম প্রোডাকশন ছিল ঘূর্ণি। আচ্ছা, এবং ঘূর্ণি কামাল ভাই দেখেছিলেন, যদি ইটিভির জন্য বানানো ছিল, হ্যাঁ। কিন্তু ইটিভি বন্ধ হয়ে যাওয়াতে তখন এই কন্টেন্টটা কামাল ভাইকে দিলাম। তখন ইটিভি আসি করছে। হ্যাঁ, কামাল ভাই দেখে কে আমার সাথে কথা বলেন যে না, তো এনটিভির প্রথম বা দ্বিতীয় প্রোডাকশন ছিল এটি, নাটক দ্বিতীয় প্রোডাকশন হবে। প্রথম নাটক সম্ভবত ছিল আপনার সন্ধি। দ্বিতীয়টা এটাই ছিল নাটক। তো তখন থেকেই শুরু, এই কামাল ভাইয়ের হাত ধরেই বলে, উনি আমার ভাই ট্রাস্ট করলেন যে না, শিহাব হবে আপনাকে দিয়ে, আপনি এবং পজিটিভ থাকবেন সবসময়, সব কিছু পজিটিভিটি। উনি পজিটিভিটি ইনস্টিল করতেন, আপনার এখনো মনে আছে সেই কথা? সব কিছু মনে আছে, পজিটিভিটি ইনস্টিল করতেন। এবং উনি আমাকে ফার্স্ট তারপর আরেকটা বড় কাজ করেন। তারপর করলাম রূপকথা নামে একটা টেলিফিল্ম, সেখানে দেখা বলো এটাও ওনার ভালো লাগলো। তারপর বললো ঠিক আছে এবার একটা সিরিজ করেন। তখন করে রমিজের রানা, সেই সময় যে ধরনের সিরিজ চলতো, রমিজের রানা একটু ডিফারেন্ট ছিল, কেন অফিস সিরিয়াল। জি জি জি। তো অনেকেরই ধারণা ছিল অফিস সিরিয়াল চলবে, অফিস কে দেখবে, অফিসে যাচ্ছে নায়ক না, বাসা নাই, ওয়াইফের সাথে নাই, অফিস, আমি বলি না এটা চলবে, এটা দেখবে। উনিও ট্রাস্ট করলেন, ঠিক আছে শিহাব আপনি করেন। তো সেই থেকেই শুরু, এই মানে অ্যাকচুয়ালি কামাল ভাইয়ের এই ইয়াটা না পেলে, উৎসাহ এই উৎসাহ, এই সাপোর্টটা না পেলে হয়তো আমি আরো অনেক পিছিয়ে, অন্য যাই না। আই ডোন্ট নো। আমি অলওয়েজ গ্রেটফুল কামাল ভাইয়ের প্রতি, যে ওনার এই ইয়াটা, উনি যে অনেক কিছুই মনে হতো কি বলে, কিন্তু তবুও নিতাম, তবুও শুনতাম। ওনার যে পজিটিভলি থাকা, মানুষের জন্য সবসময় যে এই ভাবনাটা ছিল ওনার মধ্যে, নিবেদিত থাকা, ডুবে থাকা। মানে উনি অলওয়েজ দর্শককে ভাবতেন, দর্শককে হার্ট করা যাবে না, দর্শক যাতে কোনোভাবে ভালো কিছু, খারাপ কিছু না, মিসগাইড না হয়ে যায়, এই না হয় কটু কথা, ঝগড়াঝাটি, কেন শিহাব ঝগড়া, কেন হাজব্যান্ড ওয়াইফ ঝগড়াঝাটি করছে, না এটা না দেখালে হয় না। আস্তে আস্তে সময়ের প্রয়োজনীয় হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা কামাল ভাই, আমার এই শুরুতে কামাল ভাইয়ের ইয়াটা আমি গ্রেটফুল টু হিম, আল্লাহ ওনাকে আমি গ্রেটফুল। এবং এই পর্যন্ত আপনি প্রায় 80-টির উপরে আপনি নাটক এবং টেলিফিল্ম নির্মাণ করেছেন এনটিভির জন্য, মানে এনটিভির জন্য অনেক করেছেন, কিন্তু আমার তো প্রথম দিকে ঈদের দ্বিতীয় দিন দুপুরবেলা টেলিফিল্মে বাধা ছিল, প্রতি দুপুরবেলা, ঈদের পরের দিনের দুপুরবেলা টেলিফিল্ম আমার যেত, ওটা কামাল ভাই রাখতেন। এটা খুব আনন্দ ছিল, তাই না শাহিন ভাই? অনেক কাজ করেছি, মজা পেতাম যে ঈদের পরের দিন একটা নাটক যাবে, দুপুরবেলা টেলিফিল্ম যাবে, আমরা খুব এক্সাইটেড থাকতাম। রাইট। তো আপনারা দুজন সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু ব্যাপক পরিচিত, এবং আপনাদের প্রতিবাদী ভূমিকার কারণে, হ্যাঁ, প্রায় লক্ষ্য করা যায় আপনাদের নানাভাবে আক্রমণ করা হয়। মানে সমস্যাটা কোথায়, মানে কি মনে হয়? আমার চাইতে বেশি আক্রমণের শিকার হয়েছে শাহিন ভাই। রাইট, আমরা দেখেছি উনি সবসময়, আমি অনেক আক্রমণের শিকার হয়েছি। আমাদের শাহিন ভাই বলেন একটু। অনেক শিল্পী বা আপনার সাহিত্যিক বলি বা এই অঙ্গনের মানুষকে আমরা সেইভাবে প্রতিবাদ করতে দেখি না কোনো অসঙ্গতির বিরুদ্ধে। এটা না হলে আপনি ডেড হয়ে যাবেন। তো আপনার হার্টটাকে তো অ্যালাইভ রাখতে হবে, আপনার সোলটাকে তো অ্যালাইভ রাখতে হবে। আপনার এই যে বিবেক নামের কথাটা এসছে, কনসিয়াসটা এসছে, তো শিল্পী যদি বিবেকবান না হয় তাহলে আর হি ইজ ডেড। তো এইটা এই ফায়ারটা অলওয়েজ বার্ন রাখতে হবে। সেই জায়গা থেকে যখন যেটা মনে হয়েছে অযৌক্তিক, যখন অন্যায় মনে হয়, অনেক সময় পারা যায় না,
যেমন এখন আমার ফিল্ম রিলিজ হচ্ছে, হুম 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 হুম। আমার প্রডিউসার থেকে সবার, দেশে বিদেশে চরকি সবাই, ভাই কিছু বললেন না এখন, ভাই কিছু বললেন না এখন, ভাই কিছু দিয়েন না এখন, প্রতিদিন ভাই এটা কিছু দিয়েন না ভাই। এই যে একটা ইস্যু হয়, আমার কাছে ফোন আসছে, ভাই সাহেব ভাই এদিকে পড়েন না কিন্তু আমার, মানে আমি এটা মানে ওরা চিন্তা করছে, কিন্তু কিন্তু আমি আমার কাছে মনে হয় এটা বলা উচিত, অনেক সময় বলি তো একটা না একটা পক্ষ কারো না কারো তো লাগবেই, একটা প্রচুর ইয়া থাকবে, তাদের সাথে তারা লেখে গালিগালাজ করে, আমি কেয়ার করি না। তার মানে প্রতিবাদের আপনার প্রতিবাদ করার একটা নেগেটিভ একটা ইমপ্যাক্ট আছে। হ্যাঁ, কারণ প্রতিবাদ তো আপনি যখন একটা পজিটিভ জিনিস নিয়ে কথা বলবেন তখন এই পজিটিভ জিনিসটা তো আসলে কারো পক্ষে নেগেটিভ হবেই, কারো না কারো পক্ষে হবে। তো যার পক্ষে নেগেটিভ হবে সে তো এসে আপনাকে নানান রকম গালিগালাজ করবে, ইনবক্সে করবে, সরাসরি জি জি, করবে, এবং নানান কিছু করবে। হ্যাঁ, এবং লেখালেখিটাই যখন আপনার পেশা, তখন সেই জায়গা থেকে আপনাকে কিরকম সমস্যার সম্মুখীন হতে হয়? আমাকে তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যে এটা বলা যাবে না, ওটা লেখা এটা বলা যাবে যাবে না। না, আপনি এটা করবেন না, ওইটা বলবেন না, ভাই ফেসবুকে এটা কেন বলতে গেলেন। হ্যাঁ, শুধু অমুকের ফেসবুকে কথাটা না, কেন আপনার বলতে চিত্রনাট্যের গেলেন। ক্ষেত্রে, হ্যাঁ, আপনার চিত্রনাট্যের লেখার ক্ষেত্রে হতো। চিত্রনাট্যের ক্ষেত্রে তো আমাদের এই ধরনের একটু আসলে বক্তব্য দেওয়ার জন্য তো আমরা নানা রকম টুলস ব্যবহার করি চিত্রনাট্যকাররা, জি যেটা শাইন ভাইও করেন। শাইন ভাই আমরা মিলে একটা ভালো আমাদের গোলাম মামুনে কিন্তু তখন আসলে আমরা যে টুলসটা ব্যবহার করেছি, হুকুমত, আমরা হুকুমত দিয়েছি আসলে সরকারকে চালায় সামথিং লাইক বাইরের চার ডিপ বিশাল স্টেট, যেটা আজকাল ডিপ স্টেটের কথা হতো, সেই ডিপ স্টেটের কথাই বলেছি আমরা। বলেছি আমরা। আচ্ছা, তো এই যে আমরা দেখেন আমরা তো অনেক টুলস ব্যবহার করি, অনেক টেকনিক ব্যবহার করি, টেকনিক ব্যবহার করতে টেকনিক হয়। ব্যবহার করতে তো একেবারে সরাসরি না বলে কিভাবে যেমন অন্যভাবে বলা দাগিতে যায়? আমার একটা ইয়াই হচ্ছে যে ক্ষমা চাইতে সাহস লাগে, ক্ষমা অনেক ক্ষমতাশালীর পতন হয়েছে, ক্ষমা ক্ষমা না চায় নাই বলে। কথা তো সত্যি। এটা একদম সত্য কথা। ডিরেক্টলি একজনের দিকে যায়, কিন্তু আমি যখন স্ক্রিন প্লে লিখি তখনও তিনি ক্ষমতায় ছিলেন। ইট ওয়াজ গ্রেট। তখন আপনার ভয় ছিল না? ভয় তো ছিল থাকে, তখন, যেমন হুকুমত তৈরি করার সময় তো আমরা না ভয় মানে পেয়েছি অবশ্যই। যথেষ্ট চিন্তিত ছিলাম, অনেক চিন্তা ভাবনা করে। অনেক চিন্তা ভাবনা করে ডিরেক্টলি বলা যায়নি, যে কাউকে এইটা 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 ডিরেক্ট বলা যায়নি। চেষ্টা করেছে, প্ল্যাটফর্মকেও সেভ করতে চেষ্টা করেছি, কিন্তু বলতেও চেয়েছি। হ্যাঁ, কিন্তু বলতে হচ্ছে। আমরা মেজবাউদ্দিন সুমনের কাছে আসতে চাই যে এই যে আপনি তো টেলিভিশন নাট্যকার সংঘের একজন সদস্য, এই সংঘটি কি ধরনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিল এবং বর্তমানে আপনাদের কার্যক্রম কি? দীর্ঘদিন ধরে আপনাদের তেমন কোনো কার্যক্রম চোখে পড়ছে না, সেটা কেন? আমরা আসলে এই সংগঠনটা শুরু করেছিলাম, আপনি আসলে যদি জানেন, একজন চিত্রনাট্যকার ছিলেন উনি ফারুক হোসেন। ফারুক হোসেন, উনি পানিতে ডুবে মারা গিয়েছিলেন। আচ্ছা, পানিতে ডুবে মারা গিয়েছিলেন। তো উনি যখন মারা গিয়েছিলেন তখন আমরা দেখি যে কেউ আসলে কোনো বিবৃতিও দেয়নি, কেউ কোনো কিছু জানায়নি, কেউ কোনো কিছু বলেনি, টেলিভিশনগুলোতে এভাবে নিউজ টিউজ আসেনি। তখন আমরা ভাবলাম যে আসলে এইভাবে বিচ্ছিন্ন দ্বীপ হয়তো বসবাস করা যাবে না, আমাদেরকে জোটবদ্ধ হয়ে বসবাস করতে হবে। তখন আমি সর্বপ্রথম আসলে কয়েকজন চিত্রনাটকের সাথে কথাবার্তা শুরু করি, তারপর মাসুম রাজার বাসায় যাই। আমরা ওইখানে প্রায় ওই দিনের মিটিংয়ে 54 জন চিত্রনাট্যকার একত্রিত হয়েছিলাম, আচ্ছা, যে আসলে কিছু একটা করা উচিত, চিত্রনাট্যকারদের জোটবদ্ধ হওয়ার সময় এসেছে। রাইট। তো ওই জোটবদ্ধ হওয়ার জায়গা থেকে আসলে আমরা তখন এই নাট্যকার সংগঠনটা তৈরি করি, এবং নাট্যকার সংগঠনের যাত্রা শুরু হওয়ার সাথে সাথেই আমাদের দেখা দেখি তখন অ্যাক্টর সিকিউরিটিও যাত্রা শুরু করে, যেটা আগেও কমিটি ছিল কিন্তু খুবই মৃতপ্রায় অবস্থায় ছিল। ডিরেক্টরস গিল্ডেরও একই অবস্থা ছিল, জি, মৃতপ্রায় অবস্থা ছিল। শুধু একমাত্র প্রযোজকদের যেটা প্রডিউসার অ্যাসোসিয়েশন, ওইটা ওই তাদের পাওনা টাকা আদায়ের জন্য টিভির সামনে কিছু আন্দোলন করতো, ওইটার মধ্যে সীমাবদ্ধ ছিল, আর কোনো কিছু করতো না। তো বাকি তো আমরা যখন নাট্যকার সংগঠন যখন শিল্পকলা একাডেমিতে আমাদের সম্মেলন করলাম, এই সম্মেলন দেখে সবাই খুব ইন্সপায়ার্ড হলো। ওই সময় গাজী রাকাত ভাই, পাবেল ভাই সহ সবাই ছিলেন, সবাই বলতেছে যে হ্যাঁ আমাদের সময় এসেছে অন্যান্য সংগঠনগুলিকে আসলে জোটবদ্ধ করার। তো নাট্যকার সংগঠনের দেখা দেখে অন্যান্য সংগঠন তখন থেকে জোটবদ্ধ হওয়া শুরু করেছিল, এবং আপনারা তো জানেন যে এরপরে সাংগঠনিক একটা প্রক্রিয়া এই টেলিভিশন মিডিয়াতে শুরু হয়েছে। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে কি, সময়ের পরিক্রমায় আসলে আমাদের নাট্যকারদের এই মুহূর্তে নানান ধরনের ক্রাইসিস চলতেছে। তো এই ক্রাইসিসগুলি চলার কারণে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড কিছুটা স্থবির হয়ে গেছে। মানে ক্রাইসিস কেন বলছেন? এখন তো নাটকের সংখ্যা বাড়ছে, কাজের সংখ্যা বেড়েছে, নাট্যকার বেড়েছে, তো মানে বিষয়টা তো আরো বাড়ার কথা। কিন্তু যারা নতুন চিত্রনাট্যকার তারা আমাদের সাথে কেউই সংগঠনের সাথে জোটবদ্ধ হতে চায় না। তারা মনে করে যে আসলে একটা সংগঠন করে কি হবে? কাজ করতে হয় সংগঠনের জন্য, সংগঠনের সাথে যুক্ত হলে তো সংগঠনের জন্য কাজ করতে হবে। মানে তাদের ওপিনিয়ন নিয়েছেন কেন তারা এটার সাথে যুক্ত হতে চায়? তাদের কথা এটা যে এত সময় তারা দিতে পারেন না, তারা সময়টা দিতে চাচ্ছে না। মানে এত নাটক লিখছেন তারা?
হ্যাঁ, এত রান কিছু না, আসলে দিতে চাচ্ছে না। সাংগঠনিক প্রক্রিয়া একটা আলাদা বিষয়, আপনি তো নিজে বুঝতে পারছেন। আপনি যেহেতু না, ইভেন আমরা দেখি যে একটা ঈদ আসলে একজন নাট্যকার প্রায় মানে 20টা-25টা পর্যন্ত নাটক লিখছেন, সেটা কিভাবে সম্ভব? সেইটা তো আসলে একদিনে তো লেখে না। ওই যে শাহিন বাজারে বলছিল শুরুতে যে অনেক দিন থেকে একটা চর্চা শুরু হয়, সবাই তো নাটকটা ঈদে রিলিজ করার জন্য বসে থাকে। জি, তো ওই চর্চার মধ্যে দেখা যায় যে দীর্ঘদিন ধরে লেখে, তাহলে 20-25টা জমে গেছে, সব ঈদেই আসতেছে। তখন চিত্রনাট্যকারটা ঠিক আছে, এই যে আমার 20টা নাটক ঈদে আসতেছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে সাংগঠনিক প্রক্রিয়া তো আপনি বুঝেন, নিজেই বুঝেন যে আপনি অ্যাক্টর সিকিউরিটি নির্বাচনে এবার দাঁড়িয়েছেন জয়েন্ট সেক্রেটারি পদে। তো আপনি নিজে বুঝেন যে সাংগঠনিক প্রক্রিয়া যুক্ত হলে আপনাকে সাংগঠনিক মানুষটা হতে হবে, নাহলে কিন্তু আপনি সাংগঠনিক প্রক্রিয়া যুক্ত হয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনি শুধু সংগঠন করলেই তো হবে না। সংগঠন, এই আমাদের পেশাজীবী সংগঠনগুলি কিন্তু আসলে গাঁটের পয়সা খরচ করে মানে বনের খেয়ে কি জানি, নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো, নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো অবস্থা হয়। তো এই প্রক্রিয়া তো সবাই যেতে চায় না। তো এই প্রক্রিয়া যেতে না চাওয়ার কারণে আমাদের এখন নাট্যকার সংগঠনে অ্যাক্টিভ চিত্রনাট্যকার খুবই কম। আচ্ছা, তো আমরা ওই অ্যাক্টিভ কিছু পাই না। তো অতি সম্প্রতি আমরা আসলে কিছু কাজ করারও চেষ্টা করছি, সেটা হয়তো অচিরে সামনে প্রকাশিত হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটু শিহাব শাহীনের কাছে আসতে চাই যে আপনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করেছেন, কোন মানে বিষয়ের উপর পড়েছিলেন? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট, আচ্ছা। তো আপনি কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থন করেন, বা আপনার রাজনৈতিক, আমি যদি বলি যে দর্শনটা কি? এক সময় আমরা 90-এর আন্দোলন করেছি, 90-এর বিরোধী আন্দোলন করেছি, এরশাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। ছাত্র জীবনে রাজনৈতিক সংগঠনের তো বললাম না, কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে অ্যাক্টিভলি ছিলাম ছাত্র জীবনে। আমার ইউনিভার্সিটিতে শহীদ মিনার বানানোর আন্দোলনে ছিলাম, শহীদ মিনার প্রতিষ্ঠা করেছি আমরা। অনেক কালচারাল, আমার নিজের একটা গড়া দল, থিয়েটার গ্রুপ ছিল, বিশ্ববিদ্যালয় থিয়েটার, ওইটা প্রতিষ্ঠা করেছি মানে প্রগতির পক্ষে কাজ করেছি। সামনে মানুষের জন্য, মানবতার পক্ষে যে রাজনীতি, জি, উদার গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন লিবারেল মানে রাজনৈতিক মতাদর্শে আমি বিশ্বাসী। আমি প্রতিক্রিয়াশীল ইয়াতে বিশ্বাসী নই, সরাসরি আর নাই বলি। জি। সো বাংলাদেশ, সামনের বাংলাদেশকে আমি দেখছি আধুনিক, গণমুখী এবং যে রাজনীতি মানে বিশ্ব ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ, সারা বিশ্বের সাথে তার উদারপন্থী একটি মানে মতাদর্শই আমি বিশ্বাস করি। এই যে তরুণরা নতুন একটি দল করেছে, সেটা নিয়ে আপনি কতটা আশাবাদী? এই সময় আবারও আমি আমার প্রডিউসারের কথা মনে পড়ছে, ভাই বললেন না আমার প্রডিউসারের কথাই মনে পড়ছে। আচ্ছা, আচ্ছা, যে আশাবাদী, জি, মানে এদের দেশপ্রেম নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এরা দেশকে ভালোবাসে। পন্থা নিয়ে আমার হয়তো বিরোধ থাকতে পারে। জি। সো গিভ দেম এ চান্স, দেখি, মানে আমি ডিসকার্ডও করতে চাই না। জি, ডিজার্ভ সাম সুযোগ একটা তো দিতে হবে, টাইম বা না দিতে দেখা যাক সামনে। আমি জি, জি, প্রডিউসারের কথাই আবার ভাবছি, ভাই বললেন না। ঠিক আছে। তো মেজবাউদ্দিন সুমন, আপনি জানেন যে অভিনয় শিল্পী সংঘের নির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 19 এপ্রিল। তো বিগত কমিটি নিয়ে সম্প্রতি ফেসবুকে আপনার একটি স্ট্যাটাস নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। এই ক্ষোভের কারণ কি, এবং শিল্পীদের মধ্যে রেষারেষি কেন? শিল্পীর আসলে এটা ক্ষোভ তো না, আসলে বিষয়টা হচ্ছে কি, দেখেন, আমরা যারা এই গণ আন্দোলনের, ছাত্রদের আন্দোলনের পক্ষে ছিলাম, অথবা এই ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে ছিলাম, অথবা আমরা যারা বিভিন্ন সময় এই 15 বছরে ফ্যাসিজমের দ্বারা নিয়ন্ত্রিত এবং নির্যাতিত হয়েছিলাম, তো আমরা তো সবাই বিপক্ষেই ছিলাম। আমরা সবাই ছাত্রদের পক্ষ ছিলাম, এবং যেভাবে কোমলমতি ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, আমরা তো তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। কিন্তু আসলে অ্যাক্টর সিকিউরিটি যে কাজটা করেছিল, ওই সময়ে অ্যাক্টর সিকিউরিটি এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল। তারা বলেছিল যে ছাত্রদেরকে কি কোমলমতি ছাত্রদেরকে মিসগাইডেড করে এরকম একটা আন্দোলন করা হচ্ছে, অথবা ওই যে রাজাকার শব্দটার যেটা আওয়ামী লীগ মিস ইউজ করেছিল, আসলে ছাত্রদের স্লোগানটা কি ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। কিন্তু
আওয়ামী লীগ কি করেছে ওই যে প্রথম লাইনটাই নিয়েছে। জাস্ট ওই টপ লাইনটা তুমি কি আমি কে রাজাকার, এই রাজাকার শব্দটা তারা নিয়েছিল। একটু সিকিউরিটি তাদের সাথে সেম কাজটাই করেছে। তার মানে পরের লাইনের দায়টা তারা নিতে চায় না। তারা নেয়নি। আমি তার এই পরের লাইনটা উল্লেখ না করে যে এই যে ছাত্ররা যে বলেছে রাজাকার রাজাকার, এটার আমরা বিরুদ্ধে। কিন্তু তখন এটা তো একটা সিকিউরিটি পারে না। প্রথম কথা হচ্ছে যে তখন কোন সংগঠনের বিবৃতিগুলি দেয়নি, তারা কেন অতি উৎসাহে বিবৃতিগুলি দিল, তার বুঝতে হবে তাদের এদের মধ্যে ওই সরকারের সাথে আতাতের একটা দুরভিসন্ধি তো আছেই। এবং এবং এটা তো বলাই বাহুল্য যে বিগত সময়গুলিতে তখন তৎকালীন সময়ের যে প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন জি, তারা আলো আসবের মতো বিতর্কিত গ্রুপে ছিলেন এবং তারা বিভিন্নভাবেই এটাকে অ্যাক্টর সিকিউরিটির চেয়ারটাকে মিসইউজ করার চেষ্টা করেছেন। জি। তারা তাদের পদ পদবি দ্বারা অন্যান্য সংগঠনের সদস্যদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন, যেটা তারা আমাকেও করার চেষ্টা করেছিলেন। আচ্ছা। তারা আমার সংগঠনের চিঠি পাঠিয়েছিলেন আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য, এবং সেই চিঠিতে এভাবে লেখা ছিল যে স্বাধীনতার সপক্ষে শক্তি এবং সাম্প্রদায় এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে মেজবাউদ্দিন সুমন অন্যতম অন্তরায়। আচ্ছা, মানে তারা হচ্ছে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং স্বাধীনতার সপক্ষে সবই ধারক বাহক আইকনিক লোক, আর আমরা হচ্ছে তার সম্পর্ক বিপক্ষে। সো আমাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। আমি একটা মানে এখানে প্রশ্ন করতে চাই যে আপনি যে বলছিলেন যৌথবদ্ধ হয়ে কাজ করার যে বিষয়টা, আপনি জানেন নিকেতনে আমাদের যে অফিস, আপনার অ্যাক্টর সিকিউরিটি বলেন, আপনার প্রোডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ড, আপনার রাইটার্স অ্যাসোসিয়েশনের, তো এই যে আপনারা একসাথে বসে একই ছাদের নিচে একটা ঘরের মধ্যে সবাই কাজ করছেন, তাহলে এই যে আপনাদের মধ্যে এই যে বিরোধগুলো হচ্ছে, এই বিরোধটা তো এটা সামাজিক আমরা ভাবতে পারি না কিন্তু। সামাজিক যোগাযোগ মাধ্যমে না এনেও তো আপনারা সাংগঠনিকভাবে এটা আলোচনা করে সমাধান করতে পারতেন, সেটা কেন হ্যাঁ, করলেন? কারণ এটা 2022 সালে দেওয়া হয়েছিল এরকম আচ্ছা। একটা চিঠি। তো 2022 সালে এরকম একটা চিঠি দেওয়ার পরে তো আমরা নাট্যকার সংগঠনে স্তম্ভিত হয়ে গিয়েছি। আমার নাট্যকার সংগঠনের তৎকালীন সেক্রেটারি ছিলেন আহসান আলমগীর। উনি তো এই জিনিসটাকে পাত্তাই দিতে চান না। উনি বলে যে এটা কিভাবে সম্ভব, এরকম একটা চিঠি, এরকম কোনো সমস্যা হলে তো আমাদের মেজবাউদ্দিন সুমনকে কে না চিনে। মেজবাউদ্দিন সুমন নাটকে কি এই অ্যাক্টর সিকিউরিটি প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যাক্টিং করেনি? জি তারা কি একসাথে 2-3টা সংগঠনের সেক্রেটারি, আমি তো সেক্রেটারি হিসেবে কাজ করেছি জি, তখন, তো অ্যাক্টর সিকিউরিটির যে প্রেসিডেন্ট উনি তো তখন সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। আমরা পাশাপাশি তো কাজ করেছি সাংগঠনিকভাবে, আমরা এফটিপিওর আন্দোলন তো পাশাপাশি করেছিলাম। Right. এমন তো না যে আপনি আমাকে চিনেন না, আপনি তো আমাকে চিনেন। তো আপনি আমাকে চিনেন যেহেতু, কোনো সমস্যা তৈরি হলে তো আপনি আমাকে ফোন দিতে পারেন, আপনি আমার সাথে প্রাথমিক কথা বলতে পারেন। কি হয়েছে না হয়েছে কিছুই জানে না কেউ, তার একটা চিঠি দিয়ে দিয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে সেই চিঠিটা আমলে নেয়নি আমার নাট্যকার সংগঠন, সেক্রেটারি প্রেসিডেন্ট সেক্রেটারি কেউ তখন আমলে নেয়নি। তো জিনিসটা তখন আমরা সবাই এটাকে ভেবে নিয়েছি যে ইটস এ মিস ইউজ অফ পাওয়ার, যে ঠিক আছে অ্যাক্টর সিকিউরিটি তখন অনেক বড় কিছু তাদের নিজেদেরকে মনে করতেন, সেই জায়গা থেকে তারা এই পাওয়ারটা মিস ইউজ করছে, যে পাইছে ঠিক আছে ওকে ফাইন, সুমনের বিরুদ্ধে একটা চিঠি লেখো, তার সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক অবস্থা। ওকে, কিন্তু এটা কিন্তু মানে আমাদের এই পেশাজীবী সংগঠনগুলো, আমাদের সেক্টরের পেশাজীবী সংগঠনগুলোর কাছে তাদের সদস্যদের হচ্ছে যে টাকা দিবে, আমাদের ডিরেক্টরস গিল্ডের কাছে অনেক সদস্যের কাজ হচ্ছে তারা কাজ দিবে। এটা কিন্তু পেশাজীবী সংগঠনের কাজ না বা দায়িত্বের মধ্যে পড়ে না। তাকে জব দেয়া বা তার জন্য ফ্যাসিলিটেট করা। এটা করোনার সময় সবাইকে সাহায্য করতে করতে একটা কল্যাণ ফান্ড করতে হবে, সব সংগঠনেরই এটা হয়ে গেল, এটা কল্যাণ ফান্ড করতে হবে। কল্যাণ ফান্ড করতে হলে কি করতে হবে? সরকারের সাথে লাইন ঘাট করতে হবে, সরকারের লিয়াজও করতে হবে। রাইট। এই সবাই বলে কার সরকারের কানেকশন বেশি, অমুকের কানেকশন বেশি। তো অ্যাক্টর সিকিউরিটির কানেকশন সবচেয়ে ভালো করে তারা জায়গা জমিও নিয়ে নিয়েছিল, ফান্ড হয়েছিল। তো শেষ বেশ তো থাকেনি, কিছু থাকেনি, না এটা বলতেই কিছু হবে নাই তো যে এখন। যে মানে আপনি তো মর্যাদাটা হারিয়েছি। মর্যাদা হারিয়েছি, আমি আমার সংগঠনের ক্ষেত্রে এটা কিন্তু আমি এটা আগে বলেছি যে যদি আমি একজন সদস্য, যে আমরা মর্যাদার জন্য থাকি, নিজের মর্যাদা প্রতিষ্ঠার জন্য কাজ করি, আমার সদস্যদের পক্ষে থাকি, তাদের জন্য সুবিধা বা অন্তরায়গুলো দূর করার চেষ্টা করি, কিন্তু সেটা আমরা মর্যাদার নিয়ে সাথে করি। মর্যাদা নিয়ে দাঁড়ালে অর্থ আপনি আসবে, অর্থের পিছনে ছুটলে এখন দেখা গেছে যে কারোই কোনো মর্যাদাই রাখেনি। তো ডিরেক্টরস গিল্ডের ক্ষেত্রেও বিগত কমিটি নিয়ে এই ধরনের একটি অবশ্যই ছিল, অবশ্যই কিন্তু টাকার আপনারা জন্য এই যে ওখানেই সবাই ভেবেছে যে আমাদেরকে ফান্ড দেবে, আমাদেরকে দেবে, তো ওরাও চেষ্টা করেছে যে অমুক মন্ত্রীর সাথে ঘাট করে কিছু ফান্ড আনা যায় কিনা, চিফ গেস্ট করা যায় কিনা এই কারণে অমুক ঘাটে, কিন্তু পরে নিজেরাই সুবিধা নিয়ে বসছে, এগুলোতে এটা মিস ইউজ হয়, কিছু করাপশনও হয়েছে। সো এই জায়গাগুলো ভেবে মানে সংগঠন করা উচিত, যে সংগঠনগুলো করতে হলে আসলে পেশাজীবী সংগঠনে যা সেই স্ট্রাকচারটা বুঝতে হবে, যে হ্যাঁ যদি এখন হতো যে নাট্যকার সঙ্গে সদস্য হওয়া ছাড়া
কেউ বাংলাদেশে নাটক করতে পারবে না, পারবে না। তাহলে সবাই মেম্বার হতো। জি, এটা তো বাধ্যবাধকতা নেই। আমার ডিরেক্টর্স গিল্ডের সদস্য হওয়া ছাড়া কেউ কাজ করে, মানে কাজ বা করতে নাট্যকার, অভিনেতা বা ডিরেক্টর হতে গেলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রক্রিয়ার আসতে মধ্যে হবে। দিয়ে হবে, আসতে আসতে হবে। হবে, সারা right, ওয়ার্ল্ডেই আছে। আমাদের এটা হয় যে আমি ইউএসএতে আমেরিকান যে গিল্ড ডিরেক্টর গিল্ড তাদের সাথে বিভিন্ন বড় বড় কোম্পানি চুক্তি আছে, চুক্তি আছে। মানে ফক্স বা বড় বড় স্টুডিওর সাথে চুক্তি আছে তাদের, যে Agency। আমাদের মেম্বার হতে হলে আমাদের মেম্বারশিপ সার্টিফিকেট হলে অ্যাডভান্টেজ পাবে, আমাদের মেম্বারশিপ সার্টিফিকেট প্রডিউস করতে হবে, জি, এগুলো আছে। তো সেই কারণে তারা মেম্বার হয়। তো মেম্বারের একটা নীতিমালা আছে, এই নীতিমালার মধ্যে দিয়ে চলতে হয়। বা একজন মেম্বারের কিছু হলে, অন্যায় হলে দাঁড়াতে পারে, সুবিধাও আছে। কিন্তু সেটা যদি হয়ে যায় যে না এই সংগঠন আমার জন্য টাকা এনে দেবে, আমার জন্য কাজ এনে দেবে, এটাই তাইলে মূল। সমস্যা, হ্যাঁ। যেহেতু শেষমেশ টাকাও আসে না, শেষ মর্যাদাও থাকে। তো এই যে মানে যে ডিরেক্টরস গিল্ডের আপনি নতুন কার্যনির্বাহী সদস্য হয়েছেন, তো আপনার কাছে কি মনে হয় যে মানে বিগত কমিটির যেই এটা হয়েছিল, মানে আলোচনা বা সমালোচনাটা হয়েছিল, সেটার জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছে ডিরেক্টরস গিল্ড? চেষ্টা করতে হবে, অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে। মানে আগে আপনারা তো- যারা নতুন নির্বাচিত হয়েছেন বা যেভাবে নির্বাচিত হয়েছেন, আমরা অল্প কিছুদিন হয়েছে, মাসখানেক হয়েছে, আস্তে ধীরে কাজ করতে হবে। এখন তো মানে একটু মানে সময়টা সংকটকালের দিকেই যাচ্ছে। অনেক জায়গায় শুটিং করা বাধা আসছে, আমরা শুনেছি। সিলেটে শুটিং করার জন্য অহেতুক কিছু মানুষ, কিছু মানে ধর্ম ব্যবসায়ী অহেতুক বাগড়া দেওয়ার চেষ্টা করে, ঝামেলা করার চেষ্টা করছে। তো সেগুলো আমাদের ঐক্যবদ্ধভাবে দেখতে হবে, দাঁড়াতে হবে যে না, দেশে আপনি যদি চান যে হবেই না সব, তাহলে বলে দেন যে জি। কিছুই হবে না, তখন আমরা বুঝবো যে আমরা কোন স্ট্যান্ড নেব। আমি 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 নির্মাতা হিসেবে একটি প্রশ্ন করতে চাই আপনাকে, যে যেহেতু আপনাকে পেয়েছে, সবসময় পাওয়া যায় না আপনাকে, তো আপনি যেহেতু ডিরেক্টরস গিল্ডের নবনির্বাচিত একজন মেম্বার, সেই জায়গা থেকে যে এই যে আন্তঃসংগঠনগুলোর মধ্যে যে সমন্বয় হওয়া, বা আপনি বলছিলেন যে একটি সংগঠন একটি সংগঠনকে সাপোর্ট দেওয়া, বা যে নিজেদের মধ্যে যে একটু কোলাবোরেশন করে কাজ করা, সেই জায়গা থেকে কেমন হতে পারে না যে অ্যাক্টরস ইকুইটি, আপনার ডিরেক্টরস গিল্ড, যে এই অ্যাক্টরস ইকুইটির মেম্বার ছাড়া আপনারা কাউকে বাইরে থেকে কোনো অভিনয় শিল্পী নেবেন না? কারণ আপনাকে এই জন্য বলছি কথাটা, আপনি এবং আপনি সহ আরও যারা জনপ্রিয় নির্মাতা আছেন, তারা প্রায় জনপ্রিয় মুখ এবং অশিল্পী বলতে যা বোঝায়, যে তারা আসলে কোনো অভিনয়ের সাথে কোনো দিনই ছিল না, কিন্তু তাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আপনারা নাটক বা টেলিফিল্ম নির্মাণ করেছেন। সেই ট্রেন্ডটা থেকে কি আসলে মানে বেরিয়ে আসা আমাদের উচিত, নাকি এই ট্রেন্ডটা চলবে আসলে? না, অশিল্পী অজনবে না, একটা অ্যাক্টিং ট্যালেন্টকে আপনি তো আটকে রাখতে পারেন না। যে আপনি হুমায়ুন ফরিদি কোন ইকুইটির সদস্য ছিল? হুমায়ুন ফরিদির দিকে তো আপনি বলতে পারতেন না যে আরে আপনি আসেন না, না, কিন্তু উনি তো তৈরি হওয়া শিল্পী একজন। এটা তো ট্যালেন্টটা তো এটা গিফটেড। কিন্তু আমরা দেখছি গায়করা নায়ক হয়ে যাচ্ছে, আবার নায়করা গায়ক হয়ে যাচ্ছে, মানে গায়ক না, অ্যাক্টিং ট্যালেন্টটা আছে কিনা। জি, আপনার দিন শেষে আপনার প্রোডাক্টটা তো আপনার নিজেরাই আপনারা চান যে স্পন্সর লাগবে, জি, নিজেরাই চান যে আমার ভিউয়ারশিপ লাগবে। জি, এটা তো এখনকার দিনের রিয়ালিটি। এখনকার সময়ের কন্টেন্টের মার্কেটের বা টেলিভিশনের জন্য টিআরপি বা ভিউয়ারশিপটা অনেক ইম্পর্টেন্ট। জি, সো আপনাদেরই সাজেশন থাকে যে এটা করেন, একে নেন, একটু এটা নেন, একে এটা নেন। না পারলে সে যদি না পারে, দর্শকই রিজেক্ট করে দেয়। লেট দ্য অডিয়েন্স ডিসাইড। আপনি তার জন্য তো প্রক্রিয়াটা এরকম না যে অ্যাক্টর সিকিউরিটির সাথে পরীক্ষা দিয়ে আসতে হবে। একটা কাজ করে আমাদের গিল্ডের ইয়াটা কি, একটা কাজ যে কেউ করতে পারে, জি, যে কেউ করতে পারে, পরে আমাদের বলে দেবে যে হ্যাঁ আমরা এই কাজটা করছি, সে আমরা মেম্বারশিপের জন্য বা যে এটার জন্য আটকাবে না কেউ। এরকম একটা পদ্ধতিই তো করা হয়েছে। আপনি যখন অ্যাক্টিং আমি কাজ করলাম, আমার দরকার ওকে যে আমার একজন গায়নকে দরকার, বাউলকে দরকার, আমি এখানে রিয়েল বাউলকে আমি নিলাম। হ্যাঁ, এখন আপনাকে আগে অ্যাক্টর সিকিউরিটি মেম্বার হয়ে আসতে হবে, এই নিয়মও তো আপনি করতে পারেন না। রাইট। তো সিস্টেমটাও সহজ হবে। এটার মধ্যে সিস্টেমের মধ্যে থাকলেও সুবিধা আছে যে পরে যখন আপনাদের সিস্টেমটাও সহজ করতে হবে, সহজ সিস্টেমের মধ্যে দিয়েই আসবে। পরে যখন সে একটা সিস্টেমের মধ্যে পড়বে যে না সাংগঠনিক নিয়ম এরকম, এটা এটিকেট কালচারটা এরকম, জি, মানে বিদ্যমান একটা শিল্পীর মানে কেমন হবে, আচরণ কেমন হবে, বা এই জিনিসটাই তো এই গিল্ড বা এই ইয়াগুলো নির্ধারণ করে বা সেটেল করে, ঠিক করে যে হ্যাঁ এই ধরনের অ্যাটমসফিয়ার থাকবে। এটাই এনশিওর করার চেষ্টা করে সংগঠনগুলো। জি। তো কিন্তু তার আসার সিস্টেমটা সহজই হতে হবে। জি, তো মেজবুদ্দিন সুমন, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপনারা মানে দুজনেই সবসময় খুব সরব ছিলেন, এবং
আমি আপনাকে জানতে চাই জুলাই আন্দোলন যে স্পিরিট নিয়ে সংগঠিত হয়েছিল সেটা কি এখনো সেই জায়গায় আছে বলে মনে করেন, বা এইভাবে আসলে চলতে থাকলে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার আদৌ সম্ভব, আপনি কি মনে করেন? জুলাই আন্দোলন যে স্পিরিটটা নিয়ে হয়েছিল সেই স্পিরিটটা আসলে এখনো বিদ্যমান আছে। জি, হ্যাঁ, কিন্তু যে কোনো স্পিরিট আসলে সময়ের পরিক্রমায় রাজনীতিকরণ হয়ে যায়, এটা তো খুবই স্বাভাবিক। আবার আপনি একটা জিনিস জানেন যে যুদ্ধক্ষেত্রের একটা কথাই আছে যে স্বাধীন দেশ কখনো জীবিত গেরিলা পছন্দ করে না। আচ্ছা, এটা কিন্তু একটা কথাই আছে, এটা চে গুয়েভারা বলেছেন যে স্বাধীন দেশ কখনো মানে পছন্দ করে না। কেন যে পছন্দ করে এটা জানি না, তেমনটাই হচ্ছে। কিন্তু যারা আমাদের এখানে গেরিলা যুদ্ধের মধ্যে তো হয়েছিল এক ধরনের, জি, তো যারা আসলে এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন, বিপ্লবীদের কথা ধারণ করার ক্ষমতা তো আসলে সাধারণ মানুষের হয় না। কালে কালে যুগে যুগে এটা কখনোই হয়নি, এটা হয়ই না। পক্ষে বিপক্ষে পক্ষে বিপক্ষে হয়। যেমন আমি যদি 90-এর গণ আন্দোলন দেখি, শাহিনবাগে যে গণ আন্দোলন করেছিল 90 এরশাদ বিরোধী, 90-এর গণ আন্দোলন পরবর্তীতে যে সমস্ত ছাত্র নেতারা ছিলেন তাদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু স্পয়েলড হয়ে গেছে, নাই হয়ে গেছে। বাদানে যে 90-এর গণ আন্দোলনে এরশাদকে হটাতে হলে ছাত্রদেরকে সময়ের প্রয়োজন অস্ত্র হাতে তুলে নিতে হয়েছিল, কিন্তু সেই অস্ত্র কি আর ঘরে গিয়েছিল? সেই অস্ত্র কিন্তু ঘরে ফেরত যায়নি। সেই অস্ত্রগুলি বিভিন্ন জায়গায় মিসইউজ হয়ে গিয়েছিল, এটাই নিয়ম। 71 সালেও তো অস্ত্র হাতে তুলে নিতে হয়েছিল। 71-এ সব অস্ত্র কি ঘরে ফিরে গিয়েছিল? ঘরে ফিরে যায়নি। তো এখন 90 এই 24-এর আন্দোলনে ছাত্ররা তো অস্ত্র হাতে তুলে নেয়নি, ছাত্ররা নিজেদের জীবন দিয়ে গিয়েছিল। কিন্তু নিজের যে জীবন দিয়ে দেওয়ার পরে এই সব ছাত্ররা কি ঘরে ফিরে যেতে পেরেছে? পারেনি। তো যেহেতু সব ছাত্ররা ঘরে ফিরে যেতে পারেনি, ছাত্ররা ডায়ালিউট হয়ে গিয়েছে, ছাত্ররা কিছুটা মোটিভেটেড হয়ে গিয়েছে, ছাত্ররা নিজেদেরকে ধরে রাখতে পারেনি, এটা খুবই স্বাভাবিক। কিন্তু ছাত্ররা একটা পরিবর্তন এনে দিয়েছে, ছাত্ররা একটা পরিবর্তন এনেছে, এটাই হচ্ছে মূল কথা, এটাই হচ্ছে আসল কথা। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, জি, সংস্কার হইতেই থাকবে একটা দেশের। এই সরকার কিছু করবে, পরবর্তী সরকার কিছু করবে, সংস্কারটা হইতে হবে। এটাও যে ছাত্ররা যেমন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, পরিবর্তন হইতে হবে, এটাও যেমন ছাত্ররা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, তেমনি এই 2024-এর আন্দোলন যে স্পিরিটটা দিয়ে হয়েছিল সেই স্পিরিটটা এখনো মানুষের মনে আছে, এইটাও আমাদের চোখে আঙ্গুল দিয়ে বিদ্যমানই আছে। একদমই ছাত্রত্ব একটা তো লাইফের স্টেজ, লাইফের 7 বছরের 8-10 বছরের ইউনিভার্সিটি স্টুডেন্ট। এরপরে আপনি আজকে ছাত্র, তারপরে কর্মজীবনে প্রবেশ করলেন। তো এই একটা জনগোষ্ঠী, তো পুরো সোসাইটিকে যখন চালাতে যাবে, যারা নিজেরাই শিখছে, তো যখন চালাতে যাবে তো অনেক ভুল হবে। এটা খুব স্বাভাবিক। চালাতে চাইলে একটা ভুল করবে, কেননা এই বিশাল অভিজ্ঞ যা জনগোষ্ঠী যারা বিভিন্ন সেক্টরে কাজ করছে, ইন্ডাস্ট্রি বা যারাই কাজ করছে, তারাই সারা ওয়ার্ল্ডের সিস্টেমটা কীরকম। আপনি বই পুস্তকে একটা জিনিস পড়েন, যখন আপনি ম্যানেজমেন্টই শিখেন, ধরেন ম্যানেজমেন্টই বই পুস্তকে, কিন্তু যখন প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে আসেন যে দেখেন যে বিষয়টা অন্য, মিলছে না, একদম বিষয়টা অন্য। তো আপনি যদি যারা শিখছি এখনো, তারা যদি বলে যে এরভাবেই চলতে হবে আপনাদের ইয়াটা, তখনটা মুশকিল হয়ে যায়। তো মানে সব ছাত্রদের কথাই হতে হবে, তাও এই যে চিন্তা ভাবনাটা যে আমাদের কথা হলো, যেই ফ্যাসিবাদের বিরুদ্ধেই ইয়া হলো, সেটাই যাতে আবার পেয়ে না বসে, যে বৈষম্য নিয়ে বিরুদ্ধে দিয়ে কথা বলে, সেই বৈষম্য নিজেরাই যাতে তৈরি না করে। হ্যাঁ, আমরা দেখছি যে 24-এর সাথে 71-কে মেলানোর চেষ্টা হচ্ছে, মানে ছাত্ররা তো পরিষ্কারভাবে বলেছে, এটা তো একটা পরিষ্কার সহজ বিষয় যে 71-এর চেতনাটাকে তারা অস্বীকার করছে না। 71 আর 24 তো এক হতে পারে, মানে কোনোদিনই এক না। 71 হ্যাঁ, 71 একটা দেশ পেয়েছি, 24 এসে 24-এর গণঅভ্যুত্থান 71-কে আমাদের স্মরণ করিয়েছে। হ্যাঁ, 71 আমরা একটা দেশ পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি। এটাকে মিস ইন্টারপ্রেট কেন করা হচ্ছে বারবার? এটাকে মিস ইন্টারপ্রেট, আসলে এটা হচ্ছে যে আমরা মাঝে মাঝে আমরা বলি এটা হচ্ছে রাজনৈতিক আলটপকা কথা। এটা ইন্টেনশনালি হচ্ছে না, এটা ইন্টেনশনালি করার কেউ চেষ্টা করে বলে বোধহয়, আমার মনে হয় কেউ ইচ্ছা করে বলে, মানে এটা কি হয়? তারাই করে, সম্ভব তারাই করে, যারা আসলে 71 সালে কিছুটা হলো বিতর্কিত, এটা তারাই করে। জি, তো শিহাব শাহীনের কাছে একটু জানতে চাইবো যে এই যে ঈদকে সামনে রেখে টেলিভিশন চ্যানেল, লেবেল কোম্পানি এবং ইউটিউব এবং ওয়েব ফিল্ম, চলচ্চিত্র সব মিলিয়ে প্রচুর কাজ আসছে দর্শকের জন্য। তো প্রায় আমরা দেখি যে কাছাকাছি রকমের গল্প, প্রায় অল্প সংখ্যক শিল্পীর মুখ সব জায়গায়। মানে এর থেকে আসলে পরিত্রাণের উপায় কি, বা আপনি কিভাবে দেখেন জিনিসটাকে? এত কন্টেন্ট বানানোর দরকারই নেই। এত এই যে 7 দিন 10 দিন ব্যাপী 300 না 350 400 নাটক হয়, জি 400 শিল্পী পাবেন কোথায়? আপনি 400 তারানায়ক পাবেন কোথায়? যেটা সারা ওয়ার্ল্ডের কোনো দেশেই নেই। ভালো কখনোই সংখ্যায় অনেক
মানে ব্যাপক হারে পাবেন না, ভালো অলওয়েজ রেয়ার হবে, জি তার বাকিগুলো তো অ্যাভারেজ হবে, মিডিওকার হবে। জি 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 তো মিডিওকার দিয়ে বানাতে না, ভালোকে নিয়ে করতে গেলে তো কাড়াকাড়ি পড়ে যায়। তো এই সীমিত সংখ্যক এত কন্টেন্ট হচ্ছে এই কারণেই। আমরা আগে টেলিভিশন এনটিভিতে নাটক যেত তিনটা, টেলিফিল্ম ঈদের 7টা। ঈদের সময় 2টা 3টা যেত, শুরুর জি, দিকে জি, 2টা শুরুর 3টা, দিকে, হ্যাঁ, 3 শুরুর দিন দিকে, 2 দিন 3 দিন। এখন তো কয়টা যায়, এনটিভিতেই যায় বোধহয় 20টার উপরে। আমি যদি আপনাকে এই প্রশ্ন করি এনটিভির সাথে আপনাদের দুজনেরই বলবো যে সম্পর্কটা একেবারে মানে ঘরের মানুষের সঙ্গে একেবারে ঘরের মতো বা পারিবারিক একটা সম্পর্ক। তৈরি আমার এনটিভির জন্য কাজ করছেন না কেন? মানে আমি ওটিটি দিকে কনসেন্ট্রেট করছি, একটু ডিটেল লেভেলে কাজ করতে চাই, একটু বড় বাজেট নিয়ে একটু বড় স্কেলটা বড় করতে চাই। আচ্ছা টিভিতে বড় স্কেলের কাজ হচ্ছে না, এইটাই সংকট। টিভি 40টা ঈদে না কন্টেন্ট না বানিয়ে 40টা বাজেট দিয়ে 10টা বানাক, সে 10টাকেই প্রমোট করুক, 10টাই করুক, আপনার 40 জন করুক, 10টার জায়গায় 10টা স্টার নিতে পারবে, 10টা কন্টেন্টে 10 জন নতুন মুখ মানে আলাদা বৈচিত্র্য পাবেন। জি আপনি 40 জন দিয়েছেন, তখন আপনি 10 জনকে রিপিট করতে হচ্ছে, একজনই 4টা 5টা করছে। জি সো বাজেট ওয়াইজ আপনার স্কেল ওয়াইজ প্রোডাকশন ডিজাইনটা ভালো হবে, প্রোডাকশনটাও রিচ হবে, নাট্যকার সময় পাবেন, রেমুনারেশন ভালো পাবেন, সময় নিয়ে লিখবেন, সবাই সময় নিয়ে কাজ সবাই করবে, সময় নিয়ে কাজটা করবে, কাজগুলো ভালো হবে। কোয়ালিটিটা এনশিওর হবে। এত কন্টেন্ট হচ্ছে, এত নাটক হচ্ছে, এত হচ্ছে, সেই জন্যই মানে ধূপধাপ সবাই কাজ নামাচ্ছে। জি। কাজ নামাতে গিয়ে Content কাজের আসলে মান আর থাকছে না। তো ডিরেক্টর অ্যাক্টরের বাইরে নাট্যকারের কাছে একটা প্রশ্ন করতেই চাই যে এই যে এইটা তো আসলে বেসিক্যালি ডিরেক্টরস মিডিয়া, এটা তো মানে আমরা স্বীকার করবো প্রথমেই। হ্যাঁ, ডিরেক্টরস মিডিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইদানিংকালে কিছু মানে এটা আর্টিস্ট মিডিয়া, আর্টিস্ট ডোমিনেটিং মিডিয়া হয়েছে। এই বিষয়টাকে আপনি নাট্যকার হিসেবে কিভাবে দেখেন? এটা ওই যে উল্টো পথে চলছে। হ্যাঁ এই উল্টো পথে চলার রেজাল্টটা তো এখন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ উল্টো পথে না চলে মানে ফলাফলটা কি আসলে, মানে ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎ তো খুবই ঝরঝরা, ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ, এটা আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। আমি বারবারই বলছি যে টেলিভিশন নাটকের ভবিষ্যৎ আসলেই খারাপ। কিন্তু না, মানে এখন কি করতে হবে? সারা ওয়ার্ল্ডেও একটা জিনিস গুণগতভাবে চেঞ্জ হয়ে গেছে। আগে গল্পের থেকে এখন চরিত্রকে অনেক কিছু ইম্পর্টেন্স দিচ্ছে। আপনি নেটফ্লিক্সের যদি পিচ ডকুমেন্ট দেখেন, ওদের একটা পিচ করার একটা ফরম্যাট আছে। ওরা প্রথমেই জানতে চায় কি ক্যারেক্টার কি, হোয়াট ইজ দ্য ক্যারেক্টার কোথায় যাচ্ছে, জার্নিটা কি, তার গোল কি, তার মোটিভেশন কি, তার ফ্ল কি। তো সব ক্যারেক্টার ডোমিনেট করছে, স্টোরিটা ক্যারেক্টারে ডিসাইড করছে। আবার স্টোরি প্লটও একটা পর্যায়ে স্টোরিতে আসছি, প্লটে আসছি। সো ক্যারেক্টারগুলো ইম্পর্টেন্ট হওয়াতে সো ওই লিড কাস্টটা, প্রোটাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্যই ওয়ার্ল্ড ওয়াইডই এখন সব জায়গায় সবাই দেবে, নেটফ্লিক্সেরও দেবে যে কাস্টিংয়ের দিকে ওরা ইম্পর্টেন্স দিচ্ছে, কাস্টিংটা ইম্পর্টেন্ট এখন হচ্ছে। তো ওরা একটু, যাদের একটু বেশি চাহিদা তারা তো একটু ডোমিনেট করার চেষ্টা করছে, কিন্তু যাদের এভাবে করতে বেশি ডোমিনেট করতে গিয়ে একটা পর্যায়ে সে কিন্তু হারায় যায়, তখন দেখা যায় কি জিনিস বারবারই দিতে হচ্ছে তাকে, তখন তো একটা সময় অ্যাপিল আর থাকে না। তো এটাকে ব্যালেন্সটা করতে হবে, বোথের সবার মিডিয়াটা রাখতে হবে। ইয়াংগেস্ট মাধ্যম হিসাবে সবারই কন্ট্রিবিউশন আছে এই ইয়াটাতে, ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর অ্যান্ড স্ক্রিপ্ট সবাই মিলে এটা যৌথ একটা আর্ট ফর্ম। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি শিহাব শাহীনের জন্য অবশ্যই শুভকামনা থাকবে যে আপনার দ্বিতীয় চলচ্চিত্র দাগির জন্য, এবং দর্শককে ধন্যবাদ, অনুরোধ করবো যে তারা যেন হলে যেয়ে দর্শক আপনার ছবিটি দেখেন। এবং মেজবাউদ্দিন সুমন এবং শিহাব শাহীন আজকে অত্যন্ত মানে চাপের মধ্যে, কাজের চাপের মধ্যে আপনারা দুজন এনটিভিকে সময় দিয়েছেন, সেই জন্য এনটিভির পক্ষ থেকে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ। আসলে আমরা তো শাহীন ভাই তো অবশ্যই এনটিভিরই তৈরি, আর আমরাও তো শাহীন ভাইয়ের হাত ধরে আমরাও এনটিভিতে দীর্ঘদিন কাজ করেছি। জি, তো সেই হিসাবে আসলে এনটিভির প্রতি একটা ভালোবাসা, তখন এনটিভিতে একটা নাটক যাওয়া মানে আসলে আমরা অন্য কিছুই মনে করতাম, বিরাট কিছু মনে করতাম। এনটিভিতে ঈদে একটা নাটক যাচ্ছে, আর কোনো টেলিভিশন চ্যানেল নাটক না গেলেও চলবে। এটা কিন্তু আমরা আসলে তখন খুব প্রাউড ফিল করতাম, যে তখন আমরা বুঝতাম যে হ্যাঁ আসলে মানের দিক দিয়ে সব দিক দিয়ে আমরা একটা ভালো নাটক নির্মাণ করতে পেরেছি। তো সেই জায়গা থেকে আসলে এনটিভির প্রতিও ভালোবাসা, এনটিভির দর্শকদের প্রতি ভালোবাসা, তাদের সবাইকে ঈদ মোবারক, ঈদে তারা সবাই ভালো থাকুক, জি, তাদের প্রিয়জনদের সাথে সময় কাটাক ভালোভাবে, তারা ভালোভাবে বাড়িতে পৌঁছো, আমাদের জন্য দোয়া করবে। আমরা যারা কাজ করি, পর্দার পিছনে কাজ করি, আমাদের পর্দার সামনে যারা কাজ করবে তাদের জন্য দোয়া করবে। তাদের ঈদে তো অনেক নাটক সিনেমা আসবে, সবগুলোই দেখবে, ভালো কাজ হলে প্রশংসা করবে, খারাপ কাজ হলে সমালোচনা করবে, কিন্তু আমাদের পাশে থাকবে, এটাই সবচেয়ে বড় কথা। জি, আপনাদের দুজনের জন্যই শুভকামনা থাকলো। দর্শক,
আর দুদিন পরেই যদি সব কিছু ঠিকঠাক থাকে পবিত্র ঈদ উল ফিতর, এবং এনটিভিতে 7 দিনব্যাপী বিশেষ ঈদ অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।